এসএসসি পরীক্ষার পরপরই আমার ফুপু আমার জন্য একটা সম্বন্ধ আনলেন। ছেলের ফিডের ব্যবসা, বড় দোকান আছে, অনেকগুলো পুকুর। আমার ফুপুর ভাষায় আমার নাকি রাজকপাল। আমার বাবা প্রথমে অমত করলেও মা, ফুপু আর দাদির কথায় রাজি হয়ে যায়। বিয়ের কিছুদিন পরই আমার ননদ এমন একটা ঘটনা ঘটায় যার বলি হয় আমার ছোট্ট মেয়েটা। আমি রূপা। আমাকে দেখে যাওয়ার 3 দিনের মাথায় আমার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ঘন্টাখানে। 1 ঘন্টা সবার অগোচরে যত্ন সহকারে পুরো রাস্তা আমার হাতটা ধরে রেখেছিলেন তিনি। বেশ বড় একটা বাড়ি, সবেমাত্র রং করা হয়েছে। আমার নন্দাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। একটা ঘরে এনে বসানো হলো আমাকে। বাইরে থেকে বাড়িটা রংচঙা মনে হলেও এই রুমটা অনেক বেশি পুরনো। বুঝতে পারলাম এটা আমার রুম। ফার্নিচার বলতে একটা খাট, একটা আলনা আর একটা টেবিল। কিছুক্ষণ পর তিনি আসলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তিনি কত মিষ্টি ভাষায় কথা বলছিলেন, মনে হচ্ছে সামনের মানুষটা আমার কত জন্মের চেনা। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার জন্য চা বানানোর জন্য মাটি চুলায় আগুন ধরাতে পারছিলাম না বলে আমার শাশুড়ি আমাকে বলেছিলেন, ও মা, বৌমা, তোমার মাকে শুধু তোমাকে বই পড়তেই শিখিয়েছেন? সেই মুহূর্তে আমার স্বামী রাশেদ দরজায় এসে দাঁড়ালো। তাকে দেখেই আমার শাশুড়ি বলল, তোমার এই শিক্ষিত বউ দিয়ে তো দেখছি সংসারে উপোস থাকতে হবে। কত শান্ত ভাষায় বলল, কিছুদিন তুমি শিখিয়ে দাও মা, পরে না হয় রূপাই করবে সব। কিছু না বলে শাশুড়ি মা বিড়বিড় করতে করতে চলে গেল। ভাবলাম এই মানুষের সাথে থাকলে মাটির চুলায় রান্না তো কোনো ব্যাপারই না। বিয়ের 2 দিন পর রাশেদ তার বাড়ির পেছনের ওই বাগানটায় আমাকে নিয়ে ঘুরতে গেল। দুইজন অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম তখন। ঘরে আসতে আসতেই অনেক রাত হয়ে যায়। সকালবেলা ঝাড়ুটা হাতে নিয়ে উঠান ঝাড়ু দিতে গেলে আমার শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, থামো বৌমা, যে মেয়ে সারা রাত টই টই করে ঘুরে বেড়ায় তার হাতের কাজ আমার লাগবে না। তখনই আমার স্বামী রাশেদ পিছন থেকে এসে বলল, কি শুরু করেছো তুমি মা? আমরা কি তোমাদের সংসারে বেশি হয়ে গেছি? বলো তো আমরা আলাদা হয়ে যাই। ছেলের মুখের এমন কথা শুনে আমার শাশুড়ি মা টাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়েন। রাশেদ তখন মায়ের পা ধরে ক্ষমা চাইলো। মা ছেলের সে কি কান্না! এই ঘটনার পর থেকে দিনগুলো অন্যরকম কাটতে লাগলো। শাশুড়ি মা কটু কথা বলা বন্ধ করেছেন ঠিকই, কিন্তু আড়ালে প্রতিবেশীদের কাছে বলতেন। ছেলের দিকে তাকিয়ে সহ্য করেছি, নইলে এই বউকে কবেই বিদায় করে দিতাম। এভাবেই কেটে যায় কয়েক মাস। ইদানিং শরীরটা তেমন ভালো লাগছে না, কিছু খেলেই বমি আসে, মাথা ঘোরায়। টেস্ট করে জানতে পারি আমি প্রেগন্যান্ট। রাশেদ ভীষণ খুশি। বাড়ির সবাই বদলে গেল। শাশুড়ি মাও এখন আমার অনেক যত্ন নেয়। আমার 7 মাস চলছে। আমার ছোট ননদ তুলির বিয়ের কথা পাকা হলো, কিন্তু আমার ননদ সোজাসুজি সবার কাছে বলে সে নাকি একজনকে ভালোবাসে। বাড়িতেই একটা ঝড় বয়ে যায়। শাশুড়ি মা তুলিকে ভীষণ মার। তুলিকে মার ধরে 7 দিন পর গভীর রাতে বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তুলি সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। সেদিন তুলির জন্য সবাই কান্না করলেও শাশুড়ি আম্মা কাঁদলেন না। পাথরের মতো কঠিন হয়ে সবাইকে কাট কাট গলা জানিয়ে দিলেন, আজকের পর থেকে কেউ তুলির নামটা উচ্চারণ করবে না। তবে আমার মনের ভেতর এক গভীর বিষ জন্ম নেয়। যেই বিষটা তিনি আমার উপর উগরে দিতে লাগলেন। বড় বউ, আমি চাই না তোমার মেয়ে হোক। আমি চাই না এই বংশে কোনো কুলক্ষণী মেয়ে আসুক। প্রথমে কথাগুলোর গুরুত্ব দেয়নি, কিন্তু দেখতে দেখতে ওনার জেদ যেন যুদ্ধে পরিণত হলো। 9 মাস পূর্ণ হওয়ার 7 দিন আগে বাবার বাড়ি গেলাম। আমার কিন্তু নাতি চাই, নইলে এই ঘরে তোমার জায়গা নাই। বাবার বাড়ি যাওয়ার 1 সপ্তাহ পরে এক বর্ষণ মুখর রাতে আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। আম্মা নাতনিকে একবার দেখতে পর্যন্ত হাসপাতালে এলো না। 2 মাস বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মা একটিবারও আমার মেয়ের মুখটা দেখতে এলেন না। তবু দিনগুলো ভালোই কাটছিল। এর মধ্যে আমার স্বামী রাশেদ তার ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে আসতো সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন। এই সুযোগে আমার উপর ভীষণ অত্যাচার শুরু করলো আম্মা। আমার মেয়ের কান্না তার কাছে মনে হতো আপদ। একদিন আম্মা 1 বস্তা কাপড় আমাকে ধুতে বললেন। মেয়েকে কোথায় রাখবো ভেবে পেলাম না। বারান্দায় বিছানা পেতে মেয়েকে খেলতে দিয়ে বললাম, আম্মা ও খেলুক, আপনি দেখেন। আমি চলে যেতেই আম্মা আমার মেয়েকে মাটিতে শুইয়ে দিয়ে ঘরে গেলেন। এমন সময় এলাকার একটা হিংস্র কুকুর এসে আমার মেয়েটার পায়ে কামড় দেয়। তখন ওই গেট খোলার শব্দ হলো। রাশেদ এসেছে আজকে একটু আগেই। কুকুরটাকে দেখে রাশেদ চিৎকার করতে থাকে। আমি দৌড়ে আসলাম। এই শান্ত মানুষটা চোখ দুটো আগুনের মতো করে আমাকে বলল, মেয়েকে মাটিতে রেখে কি করছো তুমি? তখনই আমার পান চিবুতে চিবুতে বলল, অত আহ্লাদ দেখাস না তো। মেয়ে মানুষের প্রাণ কই মাছের প্রাণ, এত তাড়াতাড়ি মরবে না। রাশেদ অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে বলল, রূপা, তোমার আর বাচ্চার কাপড় গুছিয়ে নাও, এখানে আর 1 মুহূর্ত নয়। আম্মা কথাটা শুনে আকাশ থেকে পড়লেন। তপ্ত দুপুরে রাশেদ আর আমি বেরিয়ে গেলাম অজানার উদ্দেশ্যে। আমাদের বাড়িতে যাব ভাবলাম, কিন্তু আমি জানি রাশেদ রাজি হবে না। আমরা বাসে করে শহরে চলে আসলাম। রাশেদ শহরে গিয়ে 15,000 টাকা বেতনে চাকরি নিল। 1 রুমের একটা ছোট্ট বাসা ভাড়া নিল। এভাবে কেটে গেছে বেশ কয়েক মাস। শ্বশুর বাড়ি থেকে কেউ যোগাযোগও করেনি। দিনটা ছিল রবিবার। রাশেদ বলল তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বললাম, দোকানে যেও না আজকে, কিন্তু সে হাসি মুখে উড়িয়ে দিল। মালিক রাগ করবে বলে রাশেদ চলে যায়। কিছুক্ষণ পর ফোনে একটা কল আসে। একজন কর্মচারী জানায় রাশেদ নাকি দোকানে মাথা ঘুরে পড়ে গেছে। সবাই তাকে হাসপাতালে নিয়ে গেল। মেয়েকে নিয়ে দ্রুত বেরিয়ে গেলাম। হাসপাতালে যেতেই একজন নার্স এসে আমাকে বলে আমার স্বামীকে কয়েকটা টেস্ট করাতে হবে। পরদিন আমার কাছে জমানো কিছু টাকা দিয়ে তার সব টেস্ট করালাম। সারা রাত আমি জায়নামাজে বসে কাঁদলাম। পরদিন রিপোর্ট আসলো। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার স্বামীর বয়স তো এত বেশিও না। তোমার স্বামীর ব্রেন টিউমার হয়েছে, খুব ক্রিটিক্যাল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। চোখে অন্ধকার দেখছিলাম। এত টাকা কোথায় পাবো? উপায় না পেয়ে আমার বাবার কাছে গেলাম। বাবা মধ্যবিত্ত মানুষ। বাবা তার জমানো 50,000 টাকা দিলেন আমার হাতে। নিজের কানে 6 আনা দুল বিক্রি করলাম। ভাবলাম শ্বশুরবাড়ি গিয়ে ভিক্ষা চাইবো, কিন্তু ওখানে গিয়ে এক নরকে পা দিলাম আমি। শাশুড়ি বলল, কুলক্ষণী, অপয়া, অভাবে
ভাবে পড়ে এখানে এসেছিস? ভীষণ অপমানিত হয়ে ফিরে এলাম। এদিকে রাশেদের অপারেশনের টাকা কিছুতেই জোগাড় হচ্ছিল না। রাশেদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। উপায় না পেয়ে আবার শ্বশুর বাড়ি গেলাম। শাশুড়ি মা তো আমাকে তেড়ে আসছিলেন মারতে। এবার আমি শক্ত ছিলাম। শ্বশুরকে বললাম, আব্বা আপনার ছেলে হাসপাতালে ভর্তি। ছেলের অসুখের কথা শুনে আমার কঠিন মন গলে পানি হয়ে গেল। কাঁদতে কাঁদতে দৌড়ে হাসপাতালে আসলেন। কিন্তু এত কিছুর মধ্যেও তিনি আমাকে একটা অদ্ভুত শর্ত দিলেন। বলে যে শর্তটা মানলেই তিনি রাশেদের চিকিৎসার সব খরচ দেবে। তিনি শর্তটা বললেন, রাশেদ সুস্থ হলে তুই রাশেদকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যাবি। এক কথায় হ্যাঁ বলে দিলাম। অবশেষে রাশেদের অপারেশন হলো। শাশুড়ি মায়ের শর্ত অনুযায়ী রাশেদের জ্ঞান ফেরার আগেই আমি চলে যাই। জ্ঞান ফিরতেই রাশেদ আমাকে না দেখে পাগল প্রায়। আম্মা জানায় আমি নাকি অন্য ছেলের সাথে পালিয়েছি। রাশেদ কিছুতেই বিশ্বাস করলো না। যে শহরে আমরা ভাড়া থাকতাম সেই শহর, বাবার বাড়ি সব জায়গায় খুঁজলো আমাকে। অবশেষে 1 মাস পর একটা অনাথ আশ্রমের সামনে রাশেদ আমাকে দেখলো। আম্মাকে বলে, মা রূপাকে ছাড়া আমি ওই বাড়ি থাকবো না। ছেলের জন্য বাধ্য হয়ে মেনে নেয় আমাকে। কিন্তু তার চোখে সেই ঘৃণা আমি দেখেছিলাম। রাশেদ ধীরে ধীরে সুস্থ হতে থাকে, কিন্তু ওর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করলাম। যে রাশেদ কখনো উচ্চস্বরে কথা বলেনি, সে এখন সামান্যতেই খিটখিটে হয়ে যাচ্ছে। কেমন যেন অস্থির, রাগী হয়ে থাকতো সবসময়। সেই রাতে তরকারিতে লবণ কম হওয়ায় রাশেদ আমার চুলের মুঠি ধরে চড়াতে চড়াতে বলল, সামান্য তরকারিটাও রান্না করতে পারিস না? এই বলে রাশেদ বৃষ্টির মধ্যে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি সারা রাত বারান্দায় বৃষ্টিতে ভিজেছি। সে একটাবারও আমাকে দেখেনি। সকালবেলায় পাশের বাড়ির চাচি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে তার ঘরে নিয়ে যায়। তিনি জানালেন আমার শাশুড়ি নাকি ইদানিং একজন বৌদ্ধের বাড়িতে আসা যাওয়া করছেন। আমার শাশুড়ি রাশেদকে কালো জাদু করছে, সে নাকি নিজের চোখে দেখেছে। তিনি আমাকে জানায় একজন কবিরাজ আছে, তার কাছে যদি রাশেদকে নিতে পারি তাহলে ভালো হয়ে যাবে। কিন্তু কিভাবে নিব তাকে? অবশেষে অনেক প্ল্যান করে আমার ভাই আর তার বন্ধুদের সাহায্যে রাশেদকে এক রাতে অজ্ঞান করে ওই কবিরাজের বাড়িতে নেই। কোরআনের আয়াত পড়ে তাকে ফু দিতেই রাশেদের শরীর ধনুকের মতো বাঁকা হয়ে যায়। ধক ধক করে সে অদ্ভুত কালো রঙের কিছু একটা বমি করে দিল। টানা 3 দিন রাশেদকে হুজুরের কাছে রেখে রুকাইয়া চলল। অবশেষে রাশেদ শান্ত হলো। সব খুলে বললাম তাকে। রাশেদ তার মায়ের প্রতি এক রাশ ঘৃণা নিয়ে সেদিনের পর থেকেই আমাকে নিয়ে অন্য একটা জায়গায় সংসার সাজায়। আজ আমার সংসার জীবনে 10 বছর পূর্ণ হলো। আমার শাশুড়ি মা এখন আমার সঙ্গেই থাকে। তার ছোট ছেলেকে বিয়ে করানোর পর তার ছোট বৌমা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সারাক্ষণ বড় বউ করে আমার পিছে পিছে ঘুরে আমার শাশুড়ি মা। চোখে তার এক আকাশ অপরাধ বোধ। কিন্তু আমি আমার শাশুড়ি মাকে কখনোই অবহেলা করব না।